নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বিহারে আবারও সাফল্য এনডিএ জোটের, আবারও মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার। গতবারের থেকেও বেশি আসন জিতে ক্ষমতায় আসতে চলেছে এনডিএ জোট। দিল্লির আত্মঘাতী জঙ্গির বাড়ি গুড়িয়ে দিল প্রশাসন। কাশ্মীরের জেহাদি ডাক্তারদের খোঁজের তৎপর নিরাপত্তা বাহিনী। আগে উমরের পরিবারের 3 সদস্যকে গ্রেফতারও করেছিল জম্মু কাশ্মীর পুলিশ। জনতার চাপ, যোগাযোগের সুবিধার কথা মাথায় রেখে ফের শহর কলকাতা ও সংলগ্ন শহরতলি এলাকায় মেট্রো পরিষেবায় নতুন খবর। গ্রিন লাইনের কিছু স্টেশনে রবিবার চলবে একটিমাত্র বুকিং কাউন্টার। জাতীয় পরিবেশ আদালতের ছাড়পত্র নিয়ে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে শুরু হতে চলেছে পৌষ উৎসব ও পৌষ মেলা। আগামী 23 ডিসেম্বর থেকে ঐতিহ্যবাহী পূর্বপল্লীর মাঠে বসবে 6 দিনের মেলা। বিহারে আবারও সাফল্য এনডিএ জোটের, আবারও মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার। গতবার থেকেও বেশি আসনে জিতে ক্ষমতায় আসতে চলেছে এনডিএ জোট। এক্সিট পোলে যাবতীয় হিসাবকেও ছাপিয়ে গেল বিহারের ফলাফল। প্রাথমিক ট্রেন্ডেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক নম্বর পেরিয়ে যায় এনডিএ জোট। তুলনায় অনেকটাই পিছিয়ে যায় তেজস্বী যাদবদের মহাজোট। কংগ্রেসের সঙ্গে জোট করে আরজেডি, বিজেপি এবং জেডিইউ জোটকে কড়া টক্কর দেবে এমন একটা প্রচার বিহারের ভোটের আকাশে ঘুরেছে। কিন্তু ফল প্রকাশের পর বোঝা গেল তেজস্বী যাদব বিহারে আমজনতার উপর কোনো প্রভাবই ফেলতে পারেনি, বরং গতবারের থেকেও ভালো ফলাফল করলেন নীতিশ। বিহারের এই সাফল্য নিঃসন্দেহে বিজেপিকেও আগামী বছরের 4 মেগা নির্বাচনের আগে অনেকটাই এগিয়ে দিল। শুক্রবার বেলা একটু গড়াতেই তাই বিহারের বিজেপি নেতাদের মুখেও শোনা গেল, বিহার জিতেছি, এবার পালা বাংলার। অন্যদিকে হতাশার কুয়াশা আরও বেশি ঘিরে ধরল কংগ্রেসকে। বিহারেও স্পষ্টতর হল রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা কিংবা বিহারের নির্বাচনের ঝোড়ো প্রচার কোনো কিছুই কংগ্রেসের পায়ের নিচের জমি শক্ত করতে পারল না। বিহার নির্বাচনের আগে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি নয়, নির্বাচন কমিশনকেও নিশানা করেছিলেন রাহুল গান্ধী। অভিযোগ ছিল অনৈতিকভাবে বিজেপিকে নাকি সাহায্য করছে নির্বাচন কমিশন। শুক্রবারের ফলাফল ঘোষণার পর সেই অস্ত্রকেই আবারও শানিয়েছে কংগ্রেস। বিহারের ফলাফলেও নির্বাচন কমিশনের পরোক্ষ মদত এগিয়ে দিয়েছে এনডিএ জোটকে, অভিযোগ কংগ্রেসের। বিহারের ফলাফলে হতাশ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। তবে বিহারে সরাসরি অংশ নেয়নি তৃণমূল, তাই সেখানে সাফল্য বা ব্যর্থতা নিয়ে শব্দ খরচ না করলেও বিহারের পর বাংলা বিজেপি টার্গেট, এই ইস্যুতেই মুখ খুলেছে তৃণমূল। সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিহারের পিচ আর বাংলার পিচ এক নয়, এখানে বিজেপিকে যোগ্য জবাব দেবে তৃণমূল কংগ্রেস। বিহার নির্বাচনের প্রথম দফার ভোটের পরে একটা সম্ভাবনার কথা ঘোরাফেরা করছিল, তা হল রেকর্ড ভোটদান এবং মহিলাদের বিপুলভাবে অংশগ্রহণ। দ্বিতীয় দফার ভোটের পর সেই সম্ভাবনা আরও জোরালো হয়ে যায়। দেখা যায় স্বাধীনতার পর বিহারে সবচেয়ে বেশি হারে ভোটদান হয়েছে, কিন্তু তার চেয়ে বড় হল বিহারে মহিলাদের ভোটদানের হার 1 লাফে 12% বেড়ে গিয়েছে। এমনিতেই বিহারে গত কয়েকটি ভোটে দেখা গিয়েছে মহিলাদের ভোটদানের হার পুরুষদের তুলনায় বেশি। এবার দেখা গেল পুরুষদের তুলনায় 9% বেশি ভোট দিয়েছেন মহিলা ভোটাররা। বিহার ভোটের ফলাফল তখনই দেওয়ালে লেখা হয়ে গিয়েছিল। বাজিমাত করে দিয়েছে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা। ভোটের আগে রাজ্যের 1,21,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকার অনুদান। মহিলা ক্ষমতায়নের জন্য এভাবে সরাসরি নগদ দেওয়ার প্রকল্প প্রথম শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর ভোটের ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডার যোজনার ঘোষণা করেছিলেন। তারপর ভোটে জিতে 4 মাসের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করে দেন। 2024 সালের লোকসভা ভোটের আগে সেই খাতে ভাতা বাড়িয়ে দ্বিগুণও করে দেন মুখ্যমন্ত্রী, এবং সেই এক প্রকল্পের সুবাদে গোটা বাংলার মহিলাদের মধ্যে শুধু 2 কোটির বেশি উপভোক্তা শ্রেণী তৈরি করেননি তিনি, জনভিত্তিও মজবুত করে ফেলেন। তাৎপর্যপূর্ণ হল, এভাবে সরাসরি টাকা দেওয়ার প্রকল্পকে একসময় রেবড়ি বলে খোঁচা দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। অথচ ঘটনা হল, ঠেলায় পড়ে একের পর এক রাজ্যে বিজেপিকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পথই অনুসরণ করতে হচ্ছে।
তা সে ওড়িশা হোক কিংবা মহারাষ্ট্র। এবার বিহার ভোটের ঠিক মুখে প্রথম দফায় রাজ্যের 70 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠানোর শুভ উদ্বোধন করেছেন সেই নরেন্দ্র মোদী। তামাম রাজনৈতিক বিশ্লেষকদের মতে নীতিশের ঘোষণা করা ওই একটা প্রকল্পই গেম চেঞ্জার হয়ে উঠেছে। বিহারে মহিলাদের মধ্যে নীতিশ কুমারের গ্রহণযোগ্যতা অনেক আগে থেকেই ছিল। 2005 সালে নীতিশ কুমার যখন প্রথমবার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন, তখনই স্কুল পড়ুয়া মহিলাদের সাইকেল দিয়েছিলেন। এখন তারা অনেকেই গৃহবধূ। এই ভোটের আগে তারা ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পেয়েছেন। তাছাড়া বিহারে মদ নিষিদ্ধ করে দেওয়া, পুলিশের চাকরিতে মহিলাদের বাধ্যতামূলক সংরক্ষণ, পঞ্চায়েতে 50% আসন সংরক্ষণ সবই মহিলা জনভিত্তিকে ধারাবাহিকভাবে মজবুত করেছে। তবে বিজেপি নেতাদের মতে শুধু মহিলা ভোটই নয়, বিহারে এবার হিন্দু ভোটেরও তীব্র মেরুকরণ ঘটেছে। সেই সমস্ত সমষ্টিগত কারণেই বিহারে এবার সুইপ করল এনডিএ। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারে এনডিএ ঝড়, ব্যারাকপুর শিল্পাঞ্চলে আবির খেলে সেলিব্রেশন অর্জুন অনুগামীদের। কলকাতার বিজেপি দফতরের সামনেও বাজি ফাটিয়ে উচ্ছ্বাস বিজেপির। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ ঝড়, 200-র বেশি আসনে এগিয়ে এনডিএ, অনেকটাই পিছনে মহাগঠবন্ধন। ফলাফলের ট্রেন্ডে স্পষ্ট বিহারে ফের ক্ষমতায় এনডিএ জোট। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত পদ্মসেবের। বিজয় উচ্ছ্বাসে মেতেছে বিজেপি নেতারা, চলে লাড্ডু বিতরণও। বিহার নির্বাচনের জয়ের প্রভাব বাংলাতেও। কলকাতায় বিজেপি দপ্তর 6 নম্বর মুরলীধর সেন লেনে সেলিব্রেশন মুডে বঙ্গ বিজেপির নেতারা। এমনকি অর্জুনগড় ভাটপাড়াতেও মিষ্টি বিতরণ শুরু। উচ্ছ্বাসিত ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। বিহার জনতার রায় কার্যত স্পষ্ট হতেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় গেরুয়া আবির খেলতে ময়দানে নেমে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। এমনকি পথ চলতি মানুষকে করানো হয় মিষ্টি মুখ। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বাজি ফাটিয়ে জয়ের আনন্দে মাতেন কর্মীরা। এরপরেই প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, বিহারে এনডিএর বিপুল জয় নিশ্চিত, একবার হলেও বাংলার মানুষকে ভাবিয়ে তুলবে। এমনকি নির্বাচনের ফলাফলের প্রভাব বঙ্গ বিধানসভা নির্বাচনে পড়বে বলেও আশাবাদী বিজেপি নেতা। শুধু তাই নয়, এই জয় কর্মীদেরও বাড়তি অক্সিজেন যোগাবে বলে মত তার। যদিও তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায় বাংলায় শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারের নির্বাচনী সমীকরণ নিয়ে যখন রাজনৈতিক মহল সরগরম, ঠিক তখনই তৃণমূলের স্পষ্ট বার্তা, পশ্চিমবঙ্গের ভোট রাজনীতি একেবারেই আলাদা। তাই বিহারের পর বাংলাও বিজেপি দখল করে নিতে পারবে এমন ভাবা অপ্রয়োজনীয়। বিহারের নির্বাচনের সমীকরণ নিয়ে যখন রাজনৈতিক মহল সরগরম, ঠিক তখনই তৃণমূলের স্পষ্ট বার্তা, পশ্চিমবঙ্গের ভোট রাজনীতি একেবারেই আলাদা। তাই বিহারের পর বাংলাও বিজেপি দখল করে নিতে পারবে এমন ভাবা অপ্রয়োজনীয়। এরই মধ্যে বিহার ভোটে জেডিইউ জোটের জয় জয়কার। এই ফলাফল নিয়ে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপিকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, কিন্তু তার পাশাপাশি বাংলা নিয়ে বেশি বাড়াবাড়ি না করার বার্তাও দিয়েছেন তিনি। বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, বিহারে বিপুল ভোট হয়েছে, এবার সবথেকে বেশি ভোট হয়েছে সেখানে। আমি অভিনন্দন জানাই, কিন্তু যারা এখন উল্লসিত হয়ে পড়ছেন, বিহার দেখে বাংলার দিকে হাত বাড়াচ্ছেন, সেটা বাড়াবাড়ি করছেন। অন্যদিকে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের নেতা কুণাল ঘোষও। তার সাফ বার্তা, শীত হোক গ্রীষ্ম বা বর্ষা, বাংলার মানুষের ভরসার একটাই নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশোধের রাজনীতি, এখানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, আর শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, যার উন্নয়নের মডেল অন্যান্য রাজ্যকে অনুসরণ বা অনুকরণ করতে হয়। ফলে বিহারের রেজাল্ট যাই হোক, তার প্রভাব বাংলায় পড়বে না এবং সম্পূর্ণ ফ্যাক্টরগুলি আলাদা। এখানে তৃণমূল মানুষ। কুণালের সংযোজন, বিহারের সমীকরণ বাংলার সঙ্গে যুক্ত নয়, তার কোনো প্রভাব আমাদের রাজ্যে পড়বে না। বাংলার রাজনীতি দাঁড়িয়ে উন্নয়ন, সম্প্রীতি, আত্মসম্মান এবং মানুষের অধিকারের ভিত্তির উপরেই। তার আরও দাবি,
এই কারণেই বাংলায় আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতার সরকার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও দাবি করেন 2026-এর বিধানসভায় 250-এরও বেশি আসন পেয়ে চতুর্থবার ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিহারে এনডিএর জয়ে 5 বড় কারণের মধ্যে প্রথমত ডাবল ইঞ্জিন সরকার, যে পরিমাণ জনকল্যাণ প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে তা ভোট বাক্সে বড় প্রভাব ফেলেছে। দ্বিতীয়ত নিরাপত্তা ও শান্তির গ্যারান্টার হিসেবে নীতিশ কুমারের গ্রহণযোগ্যতা এখনও অব্যাহত। এই ভাবমূর্তি তাকে এনডিএ শিবিরে অন্যতম মুখ করে রেখেছে। তৃতীয়ত মহিলা ভোটারদের একতরফা ভরসা এবারও এনডিএর পক্ষে গিয়েছে। একই সঙ্গে রাজ্যের অযাদব পিছিয়ে পড়া সম্প্রদায়, অত্যন্ত পিছিয়ে পড়া ভোটার এবং দলিতদের বড় অংশ এনডিএর পাশে থেকেছেন। চতুর্থ ও পঞ্চম কারণ হিসেবে এটিকেই মানছে রাজনৈতিক শিবির। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর বিপুল জয়ের পরই উদযাপন করতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্টি সদর দফতরে দলের শীর্ষ নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে দেখা করে বিজয় উৎসবে অংশ নেন। সূত্রের খবর, নির্বাচন পরবর্তী কৌশল নিয়েও দফতরে আলোচনায় বসতে পারেন মোদী। দলীয় কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার সম্ভাবনাও রয়েছে তার। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলা লাগোয়া বিহারের এই 4 জেলা একসঙ্গে সীমাঞ্চল নামে পরিচিত। সেখানে মুসলিম ভোট বড় ফ্যাক্টর। বিহারে মহাজোটের বড় ভরসার জায়গা ছিল এই সীমাঞ্চল এলাকা, কিন্তু ভোটের ফলে দেখা গেল সীমাঞ্চল থেকে ধুয়ে মুছে সাফ মহাজোট। সেখানে ফুটেছে পদ্ম। আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ, পূর্ণিয়া, বাংলা লাগোয়া বিহারের এই 4 জেলা একসঙ্গে সীমাঞ্চল নামে পরিচিত। বিহারের সংখ্যালঘুদের একটা বড় অংশ এই এলাকার বাসিন্দা। সীমাঞ্চলে মোট 24 আসন, অধিকাংশ আসনেই মুসলিম ভোট বড় ফ্যাক্টর। বিহারে মহাজোটের বড় ভরসার জায়গা ছিল এই সীমাঞ্চল এলাকা, কিন্তু ভোটের ফলে দেখা গেল সীমাঞ্চল থেকে ধুয়ে মুছে সাফ মহাজোট। পদ্ম ফুটেছে, নীতিশের তীরও কাজ করেছে, উড়েছে ওয়েসির ঘুড়িও, কিন্তু আরজেডি কংগ্রেসের হাতে হারিকেন। 2020 সালে এই এলাকায় বড় শক্তি হিসেবে উঠে আসে AIMIM। 5টি আসনে যেতে আসাদুদ্দিন ওয়েসির দল। একাধিক আসনে দ্বিতীয় হয় তারা। মহাজোট এবং মিমের ভোট কাটাকাটিতে বিজেপি 8 এবং জেডিইউ 4 আসনে জিতে যায়। মহাজোটের তরফে কংগ্রেস 5টি, বামেরা এবং আরজেডি 1টি করে আসন জেতে। এবার এই ফলাফল বদলে যাবে বলে আশায় বুক বাঁধছিল বিরোধী শিবির। বিশেষ করে এসআইআর এর পর কংগ্রেস যেভাবে ভোট চুরি ইস্যুতে আসরে নেমেছিল, তাতে মুসলিম সমাজ তাদের সমর্থন করবে বলেই আশা করছিলেন হাত শিবিরের ভোট ম্যানেজাররা। কিন্তু ভোট গণনা চলা পর্যন্ত দেখা গেল সীমাঞ্চলের 24 আসনের মধ্যে মহাজোট শিবিরের প্রাপ্তি স্রেফ 1। টিম করে কিষানগঞ্জ কেন্দ্রটিতে এগিয়ে কংগ্রেস প্রার্থী। 5 আসনে এগিয়ে ওয়েসির দল মিম। বাকি সব আসনে জয়ী এনডিএ। নীতিশ কুমার অধিকাংশ আসনেই এগিয়ে, বিজেপিও একাধিক আসনে এগিয়ে। সোজা পাটিগণিত বলে এই ফলাফলের কারণ এসআইআর এর পরে মুসলিম ভোট যেভাবে একত্রিত হওয়ার কথা ছিল সেটা হয়নি, বরং তাছাড়া এসআইআর এ এই এলাকার সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। ফলে মহাজোটের ভোট এমনিতেও কমেছে। তাছাড়া সীমাঞ্চলের সংখ্যালঘুরা এনডিএর বিরুদ্ধে লড়াইয়ে ভরসা করতে পারেননি মহাজোটকে, তারা ভরসা করছেন ওয়েসিকে। অন্তত 5 আসনে মিমে গিয়ে একাধিক আসনে দ্বিতীয় এবং একাধিক আসনে হার জিতের ফারাক গড়ে দিতে পারেন। ফলে ওয়েসি যে বিরাট ইম্প্যাক্ট ফেলেছেন সেটা চোখ বন্ধ করে বলে দেওয়াই যায়। আসলে নিশাদ ও মাল্লা ভোটের আশায় ভিআইপি নেতা মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে মহাজোট, যা ব্যাকফায়ার করেছে। 2% ভোটের লোভে মাল্লা নেতাকে উপমুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের ক্ষোভ। 19% মুসলিম ভোট, অথচ মহাজোট কেন মুসলিম কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করল না, এই নিয়ে ক্ষোভ তৈরি হয় সংখ্যালঘু মনে। জানিয়ে প্রচার শুরু করেন ওয়েসিও।
প্রশ্ন তোলেন 13% যাদবদের প্রতিনিধি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, 2% মাল্লাদের প্রতিনিধি উপমুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, আর 19% মুসলিম শুধু ভোট ব্যাংক হয়ে থাকবে। এই প্রচারের ফায়দা তিনি পেয়েছেন, আর পেয়েছে এনডিএও। ভোট কাটাকাটির ফায়দা পেল বিজেপি, জেডিইউ। গোটা সীমাঞ্চলে কার্যত ধুয়ে মুছে সাফ মহাজোট, অথচ এই এলাকাতেই সবচেয়ে বেশি আসন পাওয়ার কথা তাদের। তবে শুধু সংখ্যালঘু ভোট কাটাকাটিতেই এই ফলাফলের কারণ হিসেবে দেখা যায় না। এক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর মুসলিম ভোটও। 3 তালাক প্রথা বাতিলের পরই মুসলিম মহিলাদের একাংশের ভোট বিজেপির দিকে যায়। এবার নীতিশ কুমার মহিলাদের জন্য 10,000 টাকা করে ঘোষণা করার পর সেই মুসলিম মহিলাদের একটা বিরাট অংশের ভোট পেয়ে গিয়েছে জেডিইউ, বিজেপি, যার ফলে মহাজোটের কোনো সমীকরণই আর কাজ করেনি। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারে বিজেপি বিরোধী মহাজোটের বিপর্যয় অখিলেশ যাদব সরাসরি ভারতের নির্বাচন কমিশন এবং এসআইআরকে দুষলেন। শুক্রবার এক এক্স বার্তায় তিনি লিখেছেন, বিহারে যে এসআইআর খেলা হয়েছে তা পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ কিংবা অন্য রাজ্যে আর সম্ভব হবে না। বিহারে বিজেপি বিরোধী মহাজোটের বিপর্যয় কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দলনেতা অখিলেশ যাদব সরাসরি ভারতের নির্বাচন কমিশন এবং এসআইআরকে দুষলেন। সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ শুক্রবার এক এক্স বার্তায় এসআইআর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি লিখেছেন, বিহারে যে এসআইআর এর খেলা হয়েছে তা পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ কিংবা অন্য রাজ্যে আর সম্ভব হবে না, কারণ নির্বাচনী ষড়যন্ত্র মানুষের কাছে ফাঁস হয়ে গিয়েছে। এখন থেকে আমরা আর ওদের এই খেলা খেলতে দেব না। সিসিটিভির মতোই আমাদের পিপিটিভি অর্থাৎ পিডিএ প্রহরীরা বিজেপির মতলব ব্যর্থ করতে অতন্দ্র পাহারা দেবে। বিজেপি কোনো দল নয়, পুরোপুরি ছল। সমাজবাদী পার্টির নেতার সুরেই কংগ্রেসের পবন খেরা এবং অশোক গেহলটও স্পষ্টতই নির্বাচন কমিশনকে দুষেছেন এই ফলাফলের জন্য। কংগ্রেসের এমপি মানিকম ঠাকুর বলেন, ভোটের ঠিক আগেই বিহারে এসআইআর করা হয়েছে। 7 লক্ষ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যার মানে মোট ভোটারের 10% বাদ গিয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ বিরোধী ভোটার। ভোট চুরি আরেকটি পন্থা হয়ে গিয়েছে এসআইআর। এর জন্যই বিজেপি, জেডিইউ জিতেছে। গণতন্ত্রকে হত্যা করার জন্য এটা এখন বিজেপির নয়া অস্ত্র। নির্বাচন কমিশন বিক্রি হয়ে গিয়েছে। কমিশন এখন বিজেপির হয়ে কাজও করছে। কংগ্রেসের এত খারাপ ফলের জন্য নির্বাচন কমিশনকেই দোষেছেন দলীয় নেতা পবন খেরাও। তিনি বলেন, এই লড়াই হয়েছে বিহারের মানুষের সঙ্গে কমিশনের। এখন দেখতেই পাচ্ছেন কে জিতেছে। আমি দলের কথা বলতে চাইছি না, আমি বলছি এই লড়াই হয়েছে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বিহারের জনতার। প্রবণতাই বলে দিচ্ছে জ্ঞানেশ কুমার বিহারের মানুষকে হারিয়ে দিয়েছেন। প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট বলেন, মহিলা ভোটারদের 10,000 টাকা দিয়ে ভোট জিতে নিয়েছে ওরা, আর তা দেখেও নীরব দর্শক হয়েছিল নির্বাচন কমিশন। নির্বাচনের সময়েও এটা আটকানো যেত, কিন্তু কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কোনো ব্যবস্থা নেয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লির আত্মঘাতী জঙ্গির বাড়ি গুড়িয়ে দিল প্রশাসন। কাশ্মীরে জেহাদি ডাক্তারদের খোঁজে তৎপর নিরাপত্তা বাহিনী। আগে উমরের পরিবারের 3 সদস্যকে গ্রেফতার করেছিল জম্মু কাশ্মীর পুলিশ। দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর নবীর বাড়ি গুড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। যারা গিয়েছে শুক্রবার ভোররাতে পুলওয়ামার বাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে নিরাপত্তা বাহিনী। আগেই পেশায় চিকিৎসক উমরের পরিবারের 3 সদস্যকে গ্রেফতার করেছিল জম্মু কাশ্মীর পুলিশ। এবার তদন্ত প্রক্রিয়ার মধ্যেই গুড়িয়ে দেওয়া হলো উমরের বাড়ি। সেই সঙ্গে ব্যাপক তল্লাশি চলছে ভূস্বর্গ জুড়ে। সোমবার লালকেল্লার সামনে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ির মালিকানা ছিল উমর মোহাম্মদের নামেই। দিল্লি বিস্ফোরণে পুলওয়ামার বাসিন্দা উমরের মৃত্যু হয়েছে। ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে তার দেহ। দিল্লি বিস্ফোরণের নেপথ্যে উমরের কতখানি ভূমিকা ছিল আপাতত সেই নিয়েই তদন্ত চলছে। তার পরিবারের 3 সদস্যকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এবার তদন্তের কারণে আইইডি বিস্ফোরণের উমরের বাড়ি গুড়িয়ে দেওয়া হল। উল্লেখ্য, দিল্লি বিস্ফোরণে উমরের নাম জড়ানোয় বিপর্যস্ত তার পরিবার। পুলওয়ামার কোয়েল গ্রামের বাসিন্দা উমরের বৌদি বলছে, গত শুক্রবারই ওর সঙ্গে কথা হলো।
তখন বলল সামনে পরীক্ষা আছে, তাই লাইব্রেরিতে পড়াশোনা করছে। একেবারে বইয়ের পোকা ছিল। বাড়িতে ফিরলেও সকলকে পড়াশোনা করতে বলতো। সেই ছেলের এমন কাণ্ড শুনে আমরা স্তম্ভিত। তিনি জানান, কঠিন পরিশ্রম করে পরিবারের দারিদ্র্য ঘোচানোর চেষ্টা করেছিলেন উমরের মা। হাল ফেরাতে আশার আলো ছিল উমর, কিন্তু সেই বই পোকা ছেলেই নাশকতার সঙ্গে জড়িয়েছে শুনে হতাশ গোটা পরিবার। কেবল উমর নয়, কাশ্মীরের একাধিক চিকিৎসকের নাম জড়িয়েছে নাশকতায়। গত 4 দিনে অন্তত 8 জন চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই নাশকতা ছড়ানোর অভিযোগ রয়েছে। আলফালা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে। জম্মু কাশ্মীর পুলিশ একে বলছে হোয়াইট কলার টেরার ইকোসিস্টেম। তাই ভূস্বর্গ জুড়ে এখন তল্লাশি চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। হাই নিউজ নেটওয়ার্ক। জনতার চাপ, যোগাযোগের সুবিধার কথা মাথায় রেখে ফের শহর কলকাতা ও সংলগ্ন শহরতলি এলাকার মেট্রো পরিষেবায় নতুন খবর। গ্রিন লাইনের কিছু স্টেশনে রবিবার চলবে একটি মাত্র বুকিং কাউন্টার। জনতার চাপ, যোগাযোগের সুবিধার কথা মাথায় রেখে ফের শহর কলকাতা ও সংলগ্ন শহরতলি এলাকার মেট্রো পরিষেবায় নতুন খবর। গ্রিন লাইনের কিছু স্টেশনে রবিবার চলবে একটি মাত্র বুকিং কাউন্টার। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী রবিবার থেকে গ্রিন লাইনের 4 স্টেশনে খোলা থাকবে একটি করে বুকিং কাউন্টার। দিনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়ে এই কাউন্টারে টিকিট পাওয়া যাবে বলে জানানো হয়েছে। গ্রিন লাইনের সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, মহাকরণ এবং এসপ্লানেড মেট্রো স্টেশনগুলিতে এই ব্যবস্থা চালু করা হবে। পরীক্ষামূলকভাবে এই স্টেশনগুলিতে আগামী রবিবার থেকে কম গুরুত্বপূর্ণ সময়ে একটিও বুকিং কাউন্টার খোলা থাকবে না। অর্থাৎ স্টেশনে গিয়ে কাউন্টারের লাইন দিয়ে নতুন টোকেন কেনা, নতুন স্মার্ট কার্ড নেওয়া অথবা স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে না। কিন্তু দিনের ব্যস্ত সময় একটি করে কাউন্টার খোলা রাখা হবে এই সব কাজের জন্য। মেট্রোর তরফে জানানো হয়েছে, নতুন ব্যবস্থায় যাত্রীরা তাদের স্মার্টফোনের সাহায্যে আমার কলকাতা মেট্রো অ্যাপ ব্যবহার করে যাত্রার জন্য টিকিট কাটতে পারবেন। সেখানে কিউআর কোড সহ টিকিট পাওয়া যাবে, পাশাপাশি স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন তারা। এর পাশাপাশি স্টেশনে থাকা অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে যাত্রীরা নিজেদের স্মার্ট কার্ড রিচার্জও করতে পারবেন। এই কারণে নির্দিষ্ট এই 4টি স্টেশনে ইতিমধ্যেই ASCRM মেশিন বসানো হয়েছে। যাত্রীরা এই মেশিনগুলিতে ইউপিআই ব্যবহার করেও টিকিট কিনতে পারবেন। কিছুদিন আগেই ব্লু লাইনে গেটের ভোল বদলে ফেলার সিদ্ধান্ত হয়েছে। পাল্টাচ্ছে দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম মেট্রো পথের স্বয়ংক্রিয় গেট। নতুন কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালুর পর থেকেই শহরের লাইফ লাইনের যাত্রীদের ঢোকা বেরোনোর পথে সমস্যা হচ্ছিল। তাড়াহুড়োয় অনেক ক্ষেত্রেই খুলতে চায় না গেট। তাছাড়াও বহু গেটেরই বেহাল অবস্থা। তাই গোটা মেট্রো পথের সমস্ত স্বয়ংক্রিয় গেট বদলে ফেলা হচ্ছে। ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। এর আগেও দফায় দফায় বন্ধ থেকেছে সেতু। আগামী 16 নভেম্বর ফের সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানালো কলকাতা পুলিশ। বেশ কয়েকটি রবিবার দফায় দফায় বন্ধ থেকেছে দ্বিতীয় হুগলি সেতু। সামনের রবিবারও ফের ফিরতে চলেছে একই ছবি, জানিয়ে দিল কলকাতা পুলিশ। রক্ষণাবেক্ষণের কাজের জন্যই ফের বন্ধ থাকছে। ইতিমধ্যেই এই বিষয়ে বিবৃতি জারি করা হয়েছে পুলিশের তরফে। বিবৃতি বলছে, আগামী 16 নভেম্বর ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেতু নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন, আর সেই কারণেই সপ্তাহে সপ্তাহে চলছে কাজ। কাজ চলবে আগামী রবিবারও, আর সেই কারণেই ওই নির্দিষ্ট সময়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বিগত কয়েকটি রবিবার সেতু বন্ধ থাকায় রীতিমতো সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। ঘুরপথে যাতায়াত ছাড়া আর কোনো উপায় ছিল না। সমস্যা ভোগান্তি এড়াতে এখন কলকাতা পুলিশও অনুরোধ করছে এই রবিবারও ওই সমস্ত বিকল্প পথেই যাতায়াত করতে। এদিকে বিগত কয়েক সপ্তাহে কখনো 8 ঘন্টা, কখনো 16 ঘন্টা পর্যন্ত বন্ধ থেকেছে দ্বিতীয় হুগলি সেতু।
ফলে একাধিক রুটে এসেছে বদল। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে যে সমস্ত গাড়িগুলির বিদ্যাসাগর সেতুতে ওঠার কথা ছিল সেগুলিকে হেস্টিং ক্রসিং থেকে বাম দিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোডের দিকে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে স্ট্রান রোড ধরে হাওড়া ব্রিজ। অন্যদিকে কোলাঘাট কিংবা ডানকুনির দিক থেকে কলকাতাগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। কলকাতার দিক থেকে বেশ কিছু যাত্রীবাহী গাড়িকে কাজীপাড়া, জিটি রোড, আন্দুল রোডের দিক থেকে সরাসরি 16 নম্বর জাতীয় সড়কে পাঠিয়ে দেওয়া হয়। হাই নিউজ নেটওয়ার্ক। জাতীয় পরিবেশ আদালতের ছাড়পত্র নিয়ে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে শুরু হতে চলেছে পৌষ উৎসব ও পৌষ মেলা। বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের তরফে জানানো হয়েছে, আগামী 23 ডিসেম্বর থেকে ঐতিহ্যবাহী পূর্বপল্লীর মাঠে বসবে 6 দিনের এই মেলা। জাতীয় পরিষেবা আদালতের ছাড়পত্র নিয়েই ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে শুরু হতে চলেছে পৌষ উৎসব ও পৌষ মেলা। আগামী 23 ডিসেম্বর থেকে ঐতিহ্যবাহী পূর্বপল্লী মাঠে বসবে 6 দিনের মেলা। বৃহস্পতিবার বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্মী পরিষদ বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বৈঠকে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়, জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ সহকর্মী পরিষদ। শান্তিনিকেতন ট্রাস্টের সদস্য ছাড়াও বিভিন্ন ভবনের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানরাও উপস্থিত ছিলেন। পরিবেশ আদালতের বিধিনিষেধ ও স্টল বুকিংয়ের ক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে আয়োজকরা। বিশ্বভারতী ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ জানিয়েছে, পৌষ মেলা আয়োজন করতে প্রস্তুত। শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগেই পরিবেশ আদালতকে গুরুত্ব দিয়ে হতে চলেছে পৌষের মেলা আয়োজন। পাশাপাশি ঐতিহ্য মেনেই পৌষ উৎসবও পালন করা হবে। 6 দিনের মেলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্টল বুকিংয়ের ক্ষেত্রে প্রতি বছরই কড়াকড়ি করা হয়েছে, এবার আরও কড়াকড়ি হবে। উল্লেখ্য, 2023 সালে 17 সেপ্টেম্বর ইউনেস্কো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দেওয়ার পর এবার বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের আয়োজনে হতে চলেছে দ্বিতীয় ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলা। 2016 ও 18 সালে পৌষ মেলায় দূষণ সংক্রান্ত বিষয়ে জাতীয় পরিবেশ আদালতে 2টি মামলা করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। সেই মামলার রায়ে আতশবাজি পোড়ানোর সম্পূর্ণ বন্ধ ছাড়াও মেলায় দূষণ নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়েছিল পরিবেশ আদালত। বৃহস্পতিবার বৈঠকে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের প্রাথমিক সিদ্ধান্ত নেয়, জাতীয় পরিবেশ আদালতের যাবতীয় ছাড়পত্র নিয়েই সম্পূর্ণ বিধিনিষেধ মেনেই পৌষ মেলার আয়োজন করবে। আর পরিবেশ আদালতের ছাড়পত্র মিললেই পৌষ মেলার যাবতীয় আয়োজন নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে পৌষ মেলার আয়োজন প্রস্তুতি শুরু হওয়ায় খুশি হস্তশিল্পী থেকে ব্যবসায়ীরা। বোলপুরের ব্যবসায়ী সমিতির কথায়, শান্তিনিকেতনে পৌষ মেলার আয়োজনে সদর্থক ভূমিকা পালন করায় আন্তরিকভাবে ধন্যবাদ উপাচার্য মহাশয়কে। খুশি হস্তশিল্প ও ব্যবসায়ীরা। শান্তিনিকেতন ট্রাস্টের সভাপতি কালিকা প্রসাদ চট্টোপাধ্যায় বলেন, পরিবেশ আদালতের ছাড়পত্র মান্যতা দিয়েই বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্টের যৌথ উদ্যোগে হতে চলেছে শান্তিনিকেতনের পৌষ মেলা। তার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।